প্রিয় দর্শক, তাৎক্ষণিক এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন, এই কারণে যে ভারত হঠাৎ করে মধ্যরাতের স্বল্প সময়ের নোটিসে বলছে, মানে তাদের ডিপ্লোম্যাটিক ভাষায় নো ফ্যামিলি পোস্টিং। বাংলাদেশকে নিরাপত্তারা মনে করছে না, কি হচ্ছে, কেন আহ, আমাদের কূটনৈতিক যে ব্যক্তিবর্গরা রয়েছেন ভারতীয়, তাদের পরিবারের সদস্যদেরকে বিশেষ বিমান পাঠিয়ে দ্রুত গতিতে, মানে দ্রুত সময়ের মধ্যে ভারতে ফিরিয়ে নেওয়া হলো। এই বিষয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সাইফুল আমিন ভাই, আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ। ব্যাপারটাকে আমি কিভাবে দেখব? এটা হলো প্রথম তো ধরে নিতে পারেন যে এটা হলো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের চরম অবনতির একটা লক্ষণ। লক্ষণ না, চরম অবনতিরই প্রকাশ। আপনি যদি দেখেন বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের স্ট্যাটাসটা এখন পাকিস্তানের নিচে নামছে। ভার ভারত পাকিস্তানের স্ট্যাটাস হলো নো কিড, মানে সন্তান থাকতে পারে না, কিন্তু ফ্যামিলি থাকতে পারবে, ওয়াইফ থাকতে পারবে। সন্ততি বা থাকতে পারবে না। কিন্তু বাংলাদেশের স্ট্যাটাস আরো নিচে নামিয়ে গেছে। আরো নিচে নামানো হয়েছে। সেটা কি? বাংলাদেশ এখন আ কোনো ফ্যামিলি থাকতে পারবে না। নো ফ্যামিলি স্ট্যাটাস। এখানে শুধু কূটনৈতিক, তবে এটার একটা আছে, কূটনৈতিকরা থাকবেন, সমস্ত কনসুলার সার্ভিস সবকিছু ঠিক থাকবে। তো এইটা হলো মানে এটা ভাবতে কেমন লাগে যে আ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভারত এবং পাকিস্তানের চেয়েতেও খারাপ। এটা হইলো সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এই যেটা। তবে এই আ জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে ভালোই শুনতে পাচ্ছি আমরা। না, কিন্তু একটা অন্য সাউন্ড আসতেছে। আম, আমি আ দর্শকদের অনুরোধ করব যে এমন কোনো শব্দ আছে কিনা, আমি তো দেখতে পাচ্ছি না, শব্দ আসার কথা না। আপনি চাইলে কানের হেডফোনটি খুলে ফেলতে পারেন, আম, যদি আপনার অসুবিধা হয় আপনার দিক থেকে। না, অসুবিধা হচ্ছে না। কিন্তু একটা সাউন্ড আছে আরকি। সো যাই হোক, আ এখানে আরেকটা দিক হলো, আপনি দেখেন এখানে ভারত কি কথা বলেছে? ভারত বলেছে যে এই স্ট্যাটাসে নিয়ে আসার জন্য কি বলছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্ট্যাটাস বলছে। মানে বাংলাদেশের পরিস্থিতি, এবং বাংলাদেশে তারা যেটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে তারা হুম। দেখতে পাচ্ছে যে আ জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে। জঙ্গি গোষ্ঠীর কারণে তাদের নাগরিকরা সেখানে নিরাপদ না এই সময়টা থাকার জন্য। বিশেষ করে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর্যন্ত এই সময়টাতে তারা মনে করে না তাদের নাগরিকরা ওখানে নিরাপদ আছে। সো এটা আ ভাবতে অবাক লাগে না? যে ধরেন যেখানে আ অন্যান্য দেশের নাগরিকরা যদি নিরাপদ থাকে, ভারতের নাগরিকরা কেন নিরাপদ থাকবে না? Why not? একদম। What is the problem? প্রবলেমটা কি? এটা কি শুধুই মানসিক? নাকি আসলেই ভীতি? আমার কাছে যে তাদের ইয়েটা পড়ে মনে হয়েছে, বা এরকম ক্ষেত্রে এরকম ঘটনা হয়, তখন এটা আসলে প্রথমত হলো ৩ টা কারণে ঘটায়। একটা হলো ভীতি থেকে, যে আমাদের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হইতে পারে। আরেকটা হইলো তারা ভাবতে পারে বা এরকম কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে থাকতে পারে যে বাংলাদেশে কোনো একটা এমন কোনো প্রবলেম হতে যাচ্ছে, যে প্রবলেমটায় তাদের নাগরিকরা সমস্যায় পড়বে। বাংলাদেশে এমন কোনো প্রবলেম হতে যাচ্ছে। লাইক সামটাইমস এই ধরনের ইয়েগুলো দেওয়া হয় যে কেউ কাউকে অ্যাটাক করার সময়। ধরেন পাকিস্তানে যদি ভারত অ্যাটাক করতে যায় বা অন্য জায়গায় কোথাও অ্যাটাক করতে যায়, তখন কিন্তু কোনো দেশকে অ্যাটাক করতে গেলে তখন সে কি করে, তার নাগরিকগুলোকে মানে এই পোষ্যদেরকে আগে উঠায় নিয়ে চলে যায়। তো এটা হইতে পারে। আরেকটা হলো যে অন্য কেউ এখানে ইন্টারভেন করতেছে, যেটাতে ভারত মনে করছে তারা রিস্কে আছে। অন্য কেউ এখানে ইন্টারভেন করতেছে, যাতে ভারত মনে করতেছে তাদের নাগরিকরা এখানে ইন্টারভেন করতেছে। তো ৩ টা দিক। এখন কোনটা এখানে, এইটা আপনি এটা বলতে পারবেন না। এটা একটু মানে ভারতীয় স্টেট মেশিনারি এবং বাংলাদেশের স্টেট মেশিনারি বলতে পারবে যে আসলে ঘটনাটা কোন জায়গায় ঘটছে। আর আর আরো একটা জিনিস যে ইনভিজিবল আছে, সেটা হলো বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কি, কি এটা এখন? এটা কিন্তু ২ পক্ষের জয়সওয়ালের কথাবার্তা অনুযায়ী কিছুটা বোঝা যায় জয়সওয়ালরা অসন্তুষ্ট। কিন্তু বাংলাদেশের হুম। কথাবার্তা বলা যায় বাংলাদেশ ক্ষুব্ধ। তো অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ ২ টাই। কিন্তু কোনো এই নিয়ে কোনো ডায়ালগ নাই। এই পরিস্থিতিতে সাধারণত কি হয়? ২ পক্ষের মধ্যে যখন কোনো বিষয়ে দ্বিমত হবে, সেই হুম। দ্বিমতের মধ্যে তো আলোচনা থাকতে হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেকগুলা দ্বিমত এখন আছে। সেই অনেকগুলা দ্বিমতের মধ্যে হলো বাংলাদেশ একতরফাভাবে মনে করে যে ভারত আমাদের উপর দাদাগিরি করে, এই দাদাগিরি ঠেকাইতে হবে।
আরেকটা হুম, হলো বাংলাদেশ আরেকটা জিনিস মনে করে ভারত আমাদের উপর খবরদারি করে, এই খবরদারি আমরা মানব না। মানে ভারত কোনো কিছু করলে তারা মনে করে যে ভারত খবরদারি করতেছে। এটা মেন্টালি হতেই পারে। যে কোনো দেশের এটা ধারণা হতে পারে বিভিন্ন ভারতের বিভিন্ন আচরণের কারণে। আরেকটা সবচেয়ে বড় যে জিনিসটা হলো ভারতের সাথে এই সরকারের বাংলাদেশের না। আবার এখন বলি বাংলাদেশের সাথে ভারতের কিন্তু কোনো সমস্যা হয়নি। ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সমস্যা হয়েছে। তো এই সরকারের সাথে মূল সমস্যাটা যেটা হলো সেটা হলো তারা যেটা বলতে চায়, বাংলাদেশ যেটা সেটা হলো শেখ হাসিনা। আ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করছে। কিন্তু এইটা কি ঠিক? শুধুমাত্র শেখ হাসিনা আশ্রয় দেওয়া? কারণ এই এই জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসার আগ থেকেই তো ভারত বিরোধী স্লোগান দিয়েই তো এরা সবচেয়ে বেশি ইয়ে হয়েছে। মানে আ হুম, পপুলার হওয়ার চেষ্টা করেছে। পপুলার কতগুলো স্লোগান দিয়েছে। সেভেন সিস্টার দখল করার চেষ্টা মানে করবে বলে বলছে। অনেক কিছুই তো বাংলাদেশ তো নিজে ভারত তো বলে নাই যে বাংলাদেশের এ আ আ বাংলাদেশে বলেছে চিকেন নেক গিলে ফেলার জন্য। ভারত তো বলে নাই যে তার চিকেন নেক গিলতে চাইলে সে কি করবে এখন পর্যন্ত? যদিও সে কাজকর্মের মধ্যে রাখছে। সে পুরা সামরিক প্রস্তুতি রেখে দিয়েছে। এখানে সোজাসুজি ব্যাপার হলো যে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের চিড়টা হয়েছে, সেই চিড়টা ইউনূস এবং তার অ্যা অ্যা সহযোগীদের কারণে। কারণ তারা একটা ভারত বিরোধী জিগির তুলে এইখানে পপুলার হওয়ার চেষ্টা করেছে। ভারত এটাকে বাড়তে বা বা এইটা যখন বাড়ছিল ভারত চেষ্টা করছে কিনা আমি জানি না। তবে এটা বাড়তেই আছে। এটার মধ্যে কোন রকম ডায়ালগ, এই লগ, সে লগের মধ্যে কোন কিছুতে নাই। এটা বেড়েই যাচ্ছে এবং হুম, বাড়তেই আছে। এই বাড়াবাড়ির পর্যায়ে এখন ভারত এই পদক্ষেপটা নিল। ভারত এর আগে ধরেন মুস্তাফিজকে ইয়ে করে কিনা কয় যে আইপিএল এ খেলতে না দিয়ে ভারত কিন্তু একটা সিগনাল দিতে চেয়েছিল। তারপরে সেটাও বাংলাদেশ কোন যেভাবে হ্যান্ডেল করছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে হুম, বাংলাদেশের ক্রিকেট খাদের কিনারায়। একদম খাদের কিনারায়। আইসিসি বাংলাদেশকে আ আল্টিমেটাম দিয়ে দিয়েছে যে, "তুমি ১ দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নাও তাইলে আমরা সিদ্ধান্ত নেব। তুমি ১ দিনের মধ্যে আমাদের এবং আইসিসির জি। বলা হচ্ছে একটি দেশ ছাড়া বাংলাদেশকে কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। তো তার মানে আইসিসিতে বাংলাদেশ কিন্তু একঘরে। খেয়াল করেন বাংলাদেশ তার যুক্তি যদি সত্যিই জোরালো যুক্তি থাকতো, তাহলে ওখানে তো ভদ্রলোকদেরও ইয়ে আছে ক্রিকেট বোর্ড আছে। ভদ্রলোকের ক্রিকেট বোর্ড আছে। যারা ভদ্রতার সাথে ক্রিকেট খেলে। মানে ভদ্রতা দিয়ে সবকিছু বিবেচনা। ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ কেন বাংলাদেশকে সাপোর্ট করল না? সেই ধরেন। ইভেন আপনি ধরেন আয়ারল্যান্ড, সেখানে বাংলাদেশকে সাপোর্ট করল না। করে নাই। আয়ারল্যান্ড যদি বলতে পারেন যে তার নিজের স্বার্থ আছে ওখানে। আপনি কেন আ অস্ট্রেলিয়া সাপোর্ট করেন? যে অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেটের বলতে পারেন ফাউন্ডেশন এর সাথে জড়িত। পাকিস্তান আপনি করেছে। পাকিস্তান করেছে বলে বলা হচ্ছে। এখন কে করছে এটা এখনো প্রকাশ হয়নি। তো অস্ট্রেলিয়া দেখেন কিন্তু একটা দেশ অন্য পত্রিকায় দেখছি পাকিস্তান বাংলাদেশের সাথে থাকবে না। মানে বাংলাদেশ বয়কট করলে পাকিস্তান বয়কট করা হবে এমন কথা উঠছিল। সাইফুল ভাই ক্রিকেটের ব্যাপারটা জেনেছি। একটু যদি আমরা আবার ইউনুস শাহির শুরুর এই দিকে যাই। জায়গাটা আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার। জি, প্লিজ। জি, পাকিস্তান কিন্তু জি। ওই জায়গা থেকে সরে গেছে। হুম, পাকিস্তান কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে বা বয়কট করবে যে কথাটা বলছে ওই জায়গাতে সরে গেছে। আইসিসির সরেছে। গতকালের বৈঠকে ভোটাভুটি হয়েছে বাংলাদেশকে নিয়ে। সেখানে বলা হচ্ছে একটা দেশ নাকি বাংলাদেশকে সাপোর্ট করেছে। বয়কটের ব্যাপার না। বাংলাদেশ হুম, যেন তার শিডিউলটা চেঞ্জ করতে পারে। তো সেখানে মানে পাকিস্তান যেটা করেছে, পাকিস্তান হলো ওই যে মানে আপনাকে উস্কাতে মাথায় তুলে নিয়ে আস্তে করে মইটা সরিয়ে নেওয়া। পাকিস্তান এই কাজটা করছে। বাংলাদেশের ক্রিকেটকে সে একেবারে তলানিতে ঠেলে দিয়েছে। এখন বাংলাদেশ যদি otherwise বুঝতে পারে জি। সাইফুল ভাই ইউনূসের দিকে যদি তাকাই, ইউনূস ক্ষমতা দখলের পর থেকে কিন্তু সেভেন সিস্টার্স মানে বাংলাদেশ ভালো না থাকলে সেভেন সিস্টার্স ভালো থাকবে না। সে যেভাবে বলে আরকি কথাগুলো যে, "তুমি বলো আমার ঘরে স্বৈরাচার, আমার সরকারে স্বৈরাচার। তুমি কি দেখো না তোমার গ্রামে তো আছে স্বৈরাচার। তুমি কি তাদেরকে ধরতে পারো?" এই যে কথাবার্তা মানে হচ্ছে ধরো, মারো, মব করো, সেভেন সিস্টার্স খাইয়ে ফেলবো। তো এই আচরণগুলোতে ভারতের অবস্থান কি? আমি ভারতে দীর্ঘ বছর মানে অর্ধযুগের মতো ছিলাম। ভারতীয়দের বাংলাদেশ সম্পর্কে ধারণা ভালো। মানে দেশকে পাকিস্তানের মতো বা চায়নার মতো শত্রু তারা মনে করেনি। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তার প্রতি ভারতীয়দের সম্মান আমি ব্যাপক সম্মান দেখেছি। তারা এই শেখ হাসিনা জি এইভাবে বলেন, সম্মান করে। বঙ্গবন্ধুর কন্যা এইভাবে বলেন। একজন নারী আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী এটা তারা খুব গর্ব করে এই বিষয়টাকে দেখে। ইউনুস শাহীর ক্ষমতা দখলের পর ভারতীয়দের অবস্থান আমি যা বুঝলাম যে একটা বড় হাতির পাশে যদি একটা কুকুর এসে ঘেউ ঘেউ করে যে ওই হাতির পাত্তা দেয় না। দূর এরকম আর কি।
মানে আমি আমার আগের বাংলাদেশ বলছি না, বর্তমান বাংলাদেশকে তারা ওইভাবেই দেখেন, একের পর এক হুমকি ধমকি, এই হাবা আবদুল্লাহ, এই সলিমুল্লাহ, এই কলিমুল্লাহ, কলকাতা দখল করে ফেলবে, এই করবে, অনেক ধরনের কথাবার্তা, তারা কিন্তু চুপ, কোনো ধরনের ইয়ে। এখন এসে কেন এই যে ডিপ্লোম্যাটদেরই অবস্থান, মানে তারা যদি এইসব চিৎকার চেঁচামেচি সিরিয়াসলি নিত তাহলে তো আগেই নিত, লাথি একটা, মানে ওই আমি হাতিয়ার কুকুর দিয়ে ওইভাবে বোঝাচ্ছি না, দেশ টু দেশ বোঝাচ্ছি না, যেভাবে টর্চার করে যাচ্ছিল, মানে তাদেরকে মেন্টালি প্রেশার করে যাচ্ছিল, সেভেন সিস্টার্সকে বলবো, পাকিস্তানিদেরকে নিয়ে আসে, চায়নাকে নিয়ে আসে, ইউএসএ কে নিয়ে আসে, এসে দেখায় যে আমার কিন্তু আছে বন্ধু। ভারত চুপচাপ ছিল। এখন নিশ্চয়ই কিছু ঘটেছে, আপনি একটু গভীরে যাবেন, মানে ডিপ্লোম্যাটরা কেন থ্রেট ফিল করছেন, তাদের পরিবার সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছেন, এবং এটা মধ্যরাতে বাংলাদেশে নজিরবিহীন তো এটা। আমার কাছে যেটা মনে হয় যে এইখানে ডিপ্লোম্যাটরা থ্রেট ফিল করার কতটুকু কি করেছে এটা তো আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্টারি কিছু দেখিনি, কিন্তু যেটা হয়েছে ভারত পলিসি হিসেবে যদি এটা নিয়ে থাকে, সে পলিসিটা নেওয়ার কতগুলি কারণ আছে। সে তো একটা দীর্ঘ সময় ধরে আপনি তাকে পোক করতেছেন, খোঁচাচ্ছেন, হুম, হুম, আপনি তাকে খোঁচাচ্ছেন। সর্বশেষ যেটা হয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে গড়াগড়ি নিয়ে কিন্তু সর্বশেষ সমস্যাটা হয় নাই। সর্বশেষ সমস্যাটা হয়েছে কিন্তু এই যে ক্রিকেট নিয়ে আমাদের আসিফ নজরুল ষাঁড়ের এই কথাবার্তা, স্যার সাহেবের মানে অ্যাগ্রেসিভ এর চূড়ান্ত। এখন আসিফ নজরুল আছে কি উত্তর দেবেন আমি জানি না। আরেকটা ঘটনা, বড় ঘটনা, আপনি যদি গভীরে যেতে বলছেন, আরেকটা ঘটনা আছে যে ঘটনাটা বাংলাদেশের সবাই ওভারলুক করেছে। এইটা কি জানেন? এটা হলো আপনি কয়দিন ২ দিন আগে খুব সম্ভবত পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা রেজওয়ানা হাসান তিস্তার ওখানে হুম, গিয়ে বলছেন যে তিস্তার ওখানে গিয়েছিলেন এবং সেখানে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা বলছেন যে আমরা সবকিছু অলমোস্ট ফাইনাল। এখন চীন যখনই রাজি হবে তখনই আমরা তিস্তা প্রকল্পের কাজ শুরু করছি। চীন যখনই চাইবে তখনই তিস্তা প্রকল্পের কাজ শুরু করে দেবে। মানে ওনারা কাজ দিয়ে দিচ্ছেন চীনকে। এটা তো একটা বড় বিষয় চায়নার জন্য। কারণ চায়নার সাথে এগ্রিমেন্ট ছিল আগের সরকারের যে এই তিস্তা প্রকল্পের কাজটা চায়না করবে। ওকে, আপনি শিফট করেছেন সেটা। কিন্তু চায়না যেটা থ্রেটেন ফিল করছে সেটা হলো এই তিস্তা প্রকল্পটা হলো তাদের সেভেন সিস্টারের আশেপাশে, এই সরি চিকেন নেটের আশেপাশের ওই এলাকাতে। এখন ওই এলাকাতে যে আপনি জানেন যে কূটনীতিকরা কোথাও যদি বেড়াতে যেতে হয়, কূটনীতিকরা যদি কোথাও যেতে হয় তার স্টেশনের বাইরে, তখন কিন্তু বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কিন্তু এনওসি নেয়। যেমন ধর কেউ যদি এখন চিটাগং সমুদ্র সৈকতে যাবে, সে কিন্তু একটা আগাম এনওসি দিয়ে রাখবে। সে কোথাও যে চাইলে আগাম এনওসি নেবে। কারণ এটার সাথে কি জড়িত? প্রথমত হলো আমরা তাকে আমাদের ওই এলাকায় যেতে দেব কি না। এক, এটা অনেকে মনে করে যে না এটা তার নিরাপত্তার বিষয়। এগুলো কিন্তু হালকা কথাবার্তা। ওই কূটনীতিবিদের সিকিউরিটি তো আছেই, কিন্তু ব্যাপারটা হলো আমরা ওই কূটনীতিবিদকে ওই জায়গায় নিতে দেব কিনা, ওই জায়গায় যেতে দেব কিনা, ওই এলাকা দেখতে দেব কিনা। আপনি খেয়াল করে দেখেন যেটাকে তারা রেস্ট্রিক্টেড জোন মনে করে, যে ভারত মনে করে যে হুম। এই সেভেন সিস্টার এলাকাটা, চায়নাই তো একমাত্র সেভেন সিস্টারের জন্য সবচেয়ে হুমকি। তো চায়না তো ওখান থেকে অনেক দূর পর্যন্ত আসতে পারে না, কিন্তু চায়নার অ্যাম্বাসেডার রেজওয়ানা হাসানের সাথে ওই এলাকা ভ্রমণ করেছে এবং সেটার পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিনিসটা জানতে চাইছে যে উনি কি করে এই আমাদের চিকেন নেকের কাছাকাছি যায়, সেটা কোনো উত্তর দেয়নি। রিয়াকশন কিন্তু সেখানে যদি গভীরে যান আর কি, হুম। রিয়াকশনটা কিন্তু আরো অনেক গভীরে চলে গেছে। যে আপনি সে যাকে তার ওই এলাকার জন্য শত্রু মনে করছে, ওই যে চিকেন নেকের জন্য সে তো চীনকেই শত্রু মনে করে। আর তো বাংলাদেশ তো চিকেন নেক দখল করে কিছু করতে পারবে না। তো চিকেন নেক যদি কোনোভাবে যদি নিয়ন্ত্রণ যায়, চায়না নিয়ন্ত্রণে যাওয়া মানে হলো ভারত দ্বিখণ্ডিত হওয়া। ক্যান ইউ হুম। ইমাজিন কোন একটা দেশ এই রিস্ক নিবে এবং আরেকটা দেশ তার দেশের এরকম একটা ঘটনার সাথে জড়িত হয়ে প্রকাশ্যে তাদের হাইয়েস্ট কূটনীতিবিদরে নিয়ে ওখানে ভিজিট করতেছে। এটাকে কূটনীতির ইয়েতে বলা হয়। এটা কিন্তু এক ধরনের গোয়েন্দা বৃত্তিও বটে। যে ওই অ্যাম্বাসেডর, চাইনিজ অ্যাম্বাসেডর ওই এলাকায় গিয়ে রেকি করে আসছেন। এটা একটা গোয়েন্দা আমি ব্যাপার। বুঝি কারণ না উনি আমাদের এই একা না তো, তার সাথে আরো তার এই সঙ্গী সাথীরা গেছে। সো গোয়েন্দা তো ওই আছেই। ওই এলাকাটা পুরোটা সরেজমিনে দেখার এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো চাইনিজ অ্যাম্বাসেডর কেউ এখন পর্যন্ত ওই এসব মানে এইসব এলাকায় যায়নি। অথচ সেই এলাকায় কিন্তু যে রেস্ট্রিক্টেড মনে করে, যে ভারত মনে করে এটা তার জন্য সবচেয়ে রিস্কি একটা জায়গা। সেখানে আপনি নিয়ে গেছেন কাকে? আমি কিন্তু এই ঘটনাটা শুধুমাত্র বলছি এইজন্য, যেটা ডিপ ডিপে যদি আপনি যান, এটা অবশ্যই এই যে চাইনিজ অ্যাম্বাসেডরের তিস্তা প্রকল্প এলাকা ভ্রমণ শুধু না, ওই এলাকায় যেয়ে সবকিছু জায়গায় ঘোরাঘুরি করা এবং আবার
এটা ভারতকে খুবই ভাবিয়েছে। ভারত আর কি দিয়ে বাংলাদেশ ইয়ে করবে? হয়তো এইটা দিয়ে করেছে। ২ টা কারণে, একটা হলো আ নিরাপত্তা, কিন্তু এইটাও একটা কারণ। আমাদের সমস্যাটা কোথায়? মানে ইউনুসকে আমাদের বলতে আমার খারাপ লাগে। কিন্তু যেহেতু সে দখল করে হোক, যেকোনোভাবে হোক, ক্ষমতার তো তার দখলেই। সে মিয়ানমারকে করিডোর দিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর ওয়াকার এসে হুমকি দেয়, "নো ব্লাডি করিডোর।" তারপরে আবার এখন এই ভারতের এই জায়গাটাতে মানে এই প্রক্সি ওয়ারের মধ্যে ঢোকার এত শরীরের মধ্যে এত জ্বলছে কেন? এই দেশ কি তাকে, জনগণ কি তাকে লিখিত দিয়েছে? তাকে মানে নির্বাচন করেছে তাকে? নির্ধারণ করেছে যে না ইউনুস চেয়ে আপনি আমাদের নেতা, আপনি এটাতে করেন। ব্যাটল গ্রাউন্ড বানান। এরকম তো রাইটস তারে কেউ দেয় নাই। না, এটা কেউ কখনো দেয় না। কোন সরকারকে কোন জনগণ দিবে না যুদ্ধ করার জন্য। জনগণ চায় না কখনো যুদ্ধ করতে। না তাও যদি বুঝতাম ভোট হইছে, আ নির্বাচিত সরকার। জনগণ যুদ্ধ করতে চায় না। কিন্তু কোনদিন কোন কালে জনগণ যুদ্ধ করতে চাইবে না। তার ঘাড়ে যুদ্ধ না চাপায় দিলে। এই বাংলাদেশের জনগণ ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। এটা অ্যাবসার্ড একটা কথাবার্তা। এটা হলো অ্যাক্টিভিস্টদের কথাবার্তা। তারা হুম। বলতেছে। কিন্তু বাংলাদেশের জনগণটা আপনি যুদ্ধ চাপায় না দেওয়া পর্যন্ত এই ধরনের কোন যুদ্ধের কোন সম্ভাবনা নেই। এখন এটা একমাত্র সম্ভব হলো ইউনুস যদি যুদ্ধ লাগায় দেয় অথবা ভারত যদি আক্রমণ করে। তো সেটার কি সম্ভাবনা আছে? সেটার সম্ভাবনা আমি অবশ্য দেখি না এখন পর্যন্ত। বাংলাদেশের এত বড় সাহস হয়েছে। কারণ আরো কতগুলি ঘটনা আছে যেখানে মনে হয় যে হুম। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু ইউনুসের এই পলিটিক্যাল পোলারাইজেশন এর পক্ষে নাই। কারণ আপনি কয়দিন আগে আ দ্বিবেদীর যদি আপনি তাদের একটা প্রেস কনফারেন্স হয় ইয়া অ্যানুয়াল প্রেস কনফারেন্স বাৎসরিক হয় তার মিলিটারি ডেতে, হ্যাঁ, ইয়েস। হ্যাঁ। তো সেখানে প্রেস কনফারেন্সে উনি কিন্তু একটা প্রশ্নের উত্তরে কিন্তু উনি অনেকগুলা ডিটেইল কথাবার্তা বলেছেন। সেই ডিটেইল কথাবার্তাগুলোর মধ্যে আছে তিনি বলেছেন যে বাংলাদেশ আমাদের জন্য কোনো ফ্রন্ট নয়। মানে কি? ওরা যেরকম পাকিস্তানকে একটা ফ্রন্ট মনে করে, চীনকে একটা ফ্রন্ট মনে করে, কিন্তু আফগানিস্তানকে একটা ফ্রন্ট মনে করে। বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ফ্রন্ট মনে করে না। মানে ডিপ্লোমেসি যে পর্যায়ে গেছে উত্তপ্ত অবস্থায় মনে হয় একেবারে পারদের আমাদের থার্মোমিটারটা ফেটে যাবে এরকম অবস্থা। ডিপ্লোমেসিটা। কিন্তু মিলিটারিলি আপনি খেয়াল করে দেখেন যে দ্বিবেদীর যে বক্তব্য এটা একেবারে পারদটা নিচে নামানো। উনি বলছেন ওদেরকে আমরা ফ্রন্ট মনে করি না। ১ ২ নম্বর উনি বলছেন যে, এই সরকার কি কতদিনের জন্য আসছে? সে কি দীর্ঘমেয়াদী পলিসি নিতে পারে? আর দীর্ঘমেয়াদী পলিসি সে নিলে কি থাকবে নাকি? সে অলমোস্ট উড়াইয়া দিচ্ছেন। এখানেও উনি বলতে পারেন আগুনের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন, ঘি ঢালেন নাই। ৩ নাম্বার উনি সিরিয়াস কথাটা বলছেন। এগুলা কিন্তু কথা যে একটা পলিটিক্যাল মতো মানে আমরা বাংলাদেশকে ভালো দেখতে চাই, বাংলাদেশ বড় দেখতে চাই, বাংলাদেশকে আমরা শত্রু মনে করি না। এগুলো কিন্তু পলিটিক্যাল টাইপের কথাবার্তা। কিন্তু সিরিয়াস হুম। কথা যেটা বলেছে, সেটাও উনি বলেছেন যে কার সাথে কি হোক না হোক আমাদের সাথে কিন্তু আমাদের কাউন্টার পার্টদের যোগাযোগ আছে। এবং উনি বলছেন উনার সাথে কিছুদিন আগেও উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার সাথে কথা বলেন। তিনি বলছেন নৌবাহিনী প্রধানের সাথে কথা বলে। ২ পক্ষই কথা বলে। বিমান বাহিনী প্রধান, আমি এটা কোনদিন শুনি নাই। বাংলাদেশের নৌবাহিনী প্রধান, ভারতের নৌবাহিনী প্রধান কথা বলে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান টেলিফোন তারা যায়, বেড়াতে যায় অনেক কিছু। কিন্তু এটা সিগনিফিক্যান্ট হোয়াট? হোয়াট হলো এই দ্বিবেদী একটা জিনিস আ আমাদের আমাদের চোখের সামনে এনে দিয়েছে। There is a difference between Yunus and the military regime. মিলিটারি রেজিম কিন্তু যুদ্ধ চায় না। ইউনুসরা যতই মানে হল্লাচিল্লা করুক। এটাই দ্বিবেদী এই মেসেজটা দিতে চেয়েছেন যে বাংলাদেশের সাথে মিলিটারিলি তারা কোনো কিছু করতে কিন্তু যদি বাংলাদেশ কিছু করে তখন কি করবে? আচ্ছা, এই যে এখানে একজন কমেন্ট করেছেন যে মিলিটারি যদি এসব না চায় তাহলে তারা এগুলো থামাচ্ছে না কেন? মিলিটারি ভারতের সাথে কোঅপারেট করছে কেন? মাইরটা তার পিঠে পড়বে এইজন্য? মানে ওরা যদি যুদ্ধ মারামারি করতে চায় না। আরে বাংলাদেশের মিলিটারি কি যুদ্ধের জন্য প্রস্তুত নাকি? আপনি বাংলাদেশ মিলিটারির লোকজনের সাথে কথা বলে দেবেন। They don't have any capacity to fight. তারা হইলো কিভাবে শান্তি বাহিনীতে না কি যেন বিশ্ব শান্তি বাহিনী আছে ওইটাতে যাবে টাকা কামাই করবে। এটা হলো তাদের হুম। একমাত্র এক এবং অভিন্ন প্রত্যেকটা সদস্যের মধ্যে কবে আমি যেতে পারবো? এক এবং অভিন্ন। যদি ২,০০,০০০ সৈন্য থাকে ২,০০,০০০ সৈন্যর ভিতরে এইটা আছে যে আমি কবে একবার পিছে যাইতে পারবো। এইটা। কিন্তু তাদের মাথার মধ্যে নাই। বলা হয় যে আমাদেরকে শেখানো হয়েছে যুদ্ধ করার জন্য, ও যুদ্ধ না। তারাও প্রস্তুতি নেয়। প্রতি বছর ট্রেনিং করে। কিন্তু আমাদের দেশের আপনি খেয়াল করে দেখেন এই পর্যন্ত, এই পর্যন্ত রিয়াল অর্থে যেখানে তারা আ তাদের রিয়াল ট্রেনিং হইতে পারত। মায়ানমারের সাথে একটা স্কিরমিশ এ তো জড়াইতে পারত। জড়াইছে? ভারত তো পরের ব্যাপার রে ভাই। মায়ানমার এত বড় একটা সীমান্তে যেখানে সারাক্ষণ ইরিটেট করতেছে আমাদেরকে।
এত বড় একটা সীমান্ত যেখানে নন স্টেট অ্যাক্টররা দখল করে বসে আছে। এটা হুম। মায়ানমারের সাথে যুদ্ধ হতো না কিন্তু। বাংলাদেশ আর্মি কিন্তু এখানে একটা টেস্ট করতে পারতো আমার বাহিনীটা যুদ্ধ করতে পারে কিনা। টেস্ট কেস হইতে পারে না। আমরা তো মহড়া করে না। তুমি একটা মহড়া করতা মায়ানমার সীমান্তে, করুক না। এরা এতটাই ভীতু এই কাজটা করতে আমাদের পারবে না। দেশের সেনাবাহিনী যা কিছু পারে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন করতে, হ্যাঁ, এর ওইটাই বাইরে পারবে। আর এই ইউনূসের দালালি করতে। অবশ্য তারা ভারতের সেনাবাহিনী, আমি কয়েকজন মেজরের সাথে, সাবেক একটা মেজর মহড়া এই কথা হয়েছে। পর্যন্ত, একটা মহড়া ভাই, একটা। আপনার ভারতের সাথে অনেক বিষয়ে আমার দ্বিমত হবে। ভারতের সাথে নাই লাগতে পারত। কিন্তু আমরা তো হুম, ভাবি মায়ানমার চাইতে আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী। তো মায়ানমার এর আগে যখন রোহিঙ্গাদেরকে এই করে সে করে মানে রোহিঙ্গাদেরকে পিটায় তাড়াইছে, ধরলাম শেখ হাসিনা মানবতার দিক থেকে ওদেরকে থাকতে দিচ্ছে। কিন্তু আমাদের আর্মি কি করছে? তাদেরকে আসতে দিচ্ছে, ঠেকাইছে। আরাকান আর্মি যখন পুরো জায়গাটা দখল, এখনো পর্যন্ত আপনি ২ দিন আগেও আপনি পত্রিকা পায় এই নিউজগুলো আসে না। আরাকান আর্মি হুম, কি করে জানেন? এরা নন স্টেট অ্যাক্টর। তারা আমাদের জেলেদেরকে জিম্মি করে, আমাদের আর্মি বা আমাদের ইয়ারা যায় ওদেরকে ছাড়ায় আনে। এটা কি কাম? নাকি আরাকান আর্মিকে ওখানে তুলোধুনো করে দেওয়াটা কাম? যদি যুদ্ধের শক্তি থাকতো আমাদের সেনাবাহিনীর, এটা তো করতো। একটা মহড়া, একটা শক্তি আমরা পরীক্ষা না এত মেডেল লাগাই দেখেন। এই মাত্রা, এই যে এখান থেকে এখান পর্যন্ত। আমেরিকানদের মেডেল দেখলে আমার ভাল লাগে। কারণ কি জানেন? তারা কোনো না কোনো ওয়ারে যায়। কোনো না কোনো ওয়ারে তাদের সৈন্যরা পার্টিসিপেট করতেছে। হ্যাঁ? আর আমাদের সৈন্যরা হুম, এইখান থেকে এইখান পর্যন্ত, আপনি আমাদের ওয়াকারুজ্জামান তার জীবনের কোন খণ্ড যুদ্ধে উনি অংশ নিয়েছেন? যুদ্ধ পরের ব্যাপার। যে এতগুলি মেডেল অ্যা অ্যা পকেটের মধ্যে ঢুকায় রাখেন। এই মেডেলগুলা কি কারণে দেয়? আমি তো বুঝি না এই মেডেলগুলো কেন দেয়? আমাদের পুলিশ বাহিনীরও দেখবেন এখান থেকে এখান পর্যন্ত মেডেল আর মেডেল। মেডেল আর মেডেল। সাকসেস আর সাকসেস। কি সাকসেস এটা আমরা বুঝি না। মেডেল আর মেডেল পাইতে থাকে। সব যুদ্ধের মেডেল কিন্তু এই কোনটা বীরুত্তম, কোনটা বীর বিক্রম, কি সব ওরা যা মন চায় তারা তাদেরকে দিয়ে দেয়। বীর বিক্রমের বা বীরুত্তমের বা এইসবের বীরুত্তম আর দেয় কিনা জানেন? বীর বিক্রম বা এইসব দেয় কিসের জন্য জানেন? ওই পাহাড়ি মারার জন্য। এই মেডেলগুলো কিন্তু পাহাড়ি মারার জন্য। হুম। পাহাড়িদেরকে পিটানোর জন্য। নিরস্ত্র মানুষের উপরে তারা তাদের, হ্যাঁ, খুবই ক্ষমতা দেখায়। দুঃখজনক। এবং আমি শুনেছি যে ইসরায়েল এবং ভারতীয় মিলিটারি বাংলাদেশের মিলিটারির কাছে স্ট্যান্ডার্ড শেখার জন্য, যে আচ্ছা তারা কিভাবে অপারেশন করলো সেটা নিয়ে পড়াশোনা করে। তো এখন সেখানে তো আম, মানে ভারতীয় মিলিটারিদের সাথে যুদ্ধ তো দূরের কথা, আমি জানি না এগুলো, মানে দুঃখ লাগে বাংলাদেশের অবস্থান দেখে। সাইফুল আমিন ভাই, এখন আরেকটা প্রসঙ্গে যেতে চাই। সেই প্রসঙ্গটি বুঝতেই পারছেন, শেখ হাসিনা। শেখ হাসিনাকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আমরা ডাস্টবিন শফিককে দিয়ে শুরু করি। সে যে কত বড়, মানে তার পারিবারিক শিক্ষা কতটা নিচে সেটা তো আর বলার কিছু নাই। তাও আমরা একটু দেখি। শফিক গেছে শেখ হাসিনার ঘর পরিদর্শনে। কিছু বললেই স্বজনহারা বেদনা শুরু হয় ডাইনির, এটা বোধহয় সে লিখেছে, আমি জানি না। তো এখানে শেখ হাসিনার কক্ষে সে দাঁড়িয়ে ছবি তুলেছে। আচ্ছা, এই যে আমরা খাট দেখতে পাচ্ছি, এই খাট দেখে সে কি বোঝালো? শেখ হাসিনার বিরুদ্ধে না কত লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের আসবাবপত্র থেকে আমরা একটু দেখি তো, তিনি কি আমাদের যে যে কারোর মতো সাধারণ জীবনযাপন করতেন, নাকি বিলাসী কোনো জীবন ছিল? এই এই ডাস্টবিনের ছবিগুলো থেকেই দেখি সেখানে অনেক কিছু তারা বসিয়েছে, অনেকের জামা কাপড়, মানে যতটুকু তছনছ করা যায় আর কি। তো এখানে খাটটার দেখে তো স্বাভাবিক খাট, মানে এখন বোধহয় এই খাটের চেয়ে আমার খাটের দাম বেশি হবে। এক বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার এই 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 যে দেখুন, মানে খুবই স্বাভাবিক জীবনযাপন। তো হাজার কোটি লক্ষ কোটি টাকা আত্মসাতের কথা বলছে, আবার তারাই যেসব আসবাবপত্র দেখাচ্ছে সেখানে যে যে পরিমাণে বিকৃত করেছে। ওকে, তো এইটা একটা গেল। আর এই ইউনুচ্চা, শান্তির শকুন, তাকে নিয়ে দেখা যাচ্ছে, এই দেখেন টেলিফোন নিয়ে বাচ্চারা যেরকম ছোটবেলা কিছু একটা খেলনা টেলনা পেলে যা করে তাই করছে। এখানে দেখেন আম, ইউনুস পেছনে আছে, এর ওপর নাম কি যেন, শিলং কি যেন নাম। আহ, যাই হোক, এরা মিলেমিশে এক ধরনের ফাইজলামি শুরু করেছে। আচ্ছা, এই যে জিনিসগুলো করছে এগুলোর মানে কি? আমি একটু যদি আরেকটু বিস্তারিতভাবে জিজ্ঞেস করি সাইফুল আমিন ভাই। আহ, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার বাড়িতে আসবাবপত্র বিকৃত করা, এবং যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে ইউনুসা এই যে সুদের কারবারি 30% থেকে 45%, সেই সকল মানুষের আসবাবপত্র যদি গ্রামীণ ব্যাংকগুলো এক একটা হয় জাদুঘর, গ্রামীণ ফোনের টাওয়ার বা এইগুলো তো হবে অবধারিত। আপনি অন্যের বিকৃত করবেন, আপনার সাথে এটা ঘটবে না, এটা এটা হতেই পারে না। তো
এখন তারা ক্ষমতা দখলের পর যে আচরণগুলো করছে, ভবিষ্যতে তাদের সাথে কি হতে পারে বলে মনে করেন? এবং এরপরে আমি জয় এবং শেখ হাসিনার বর্তমান বিষয়ে একটু যেতে চাই। প্রথমে এদের নোংরামিটা নিয়ে একটু আপনি যদি বিশ্লেষণ করতেন। ধরেন আমি ছোটখাটো মানুষ। আমার হাতে যদি মিনিমাম ধরেন এরা ক্ষমতাচ্যুত হলো, আমার হাতে দেওয়া হলো যে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এদেরকে কোথায় নিয়ে যাবেন? কি করবেন? এদের সাথে কি করবেন? আমি এদের কোনো শাস্তি দিতাম না কিন্তু। আমি কি করতাম জানেন? প্রত্যেকদিন মিরপুর চিড়িয়াখানা সকালবেলা খালি করে দিয়ে রেখে দিতেন। না প্রত্যেকদিন সকালবেলা এদেরকে সব গাট্টিগস্কা বাঁধে ওদের সকালবেলা আমি এই কি বলে ওই যে কি বলছে না উনি? ওই যে কাঁচা না কি যেন কি বলছে? ওই জাদুঘরটা কি বলছে? আহ, কাঁচরা এরকম বাচ্চা কাঁচা এরকম কিছু ইতিহাস একটা। কাঁচা হ্যাঁ, হ্যাঁ। ইতিহাসের জাদুঘর আর পৃথিবীতে নেই। এই প্রত্যেক দিন সকালে ওকে কাঁচা ইতিহাসের জাদুঘরে নিতাম, নিয়ে এখানে ঘুরাইতাম, এখানে তো খাওয়া দাওয়া এখানে বলো যে ঠিক আছে না তোমরা ঠিক আছে না অপছন্দ করো এবং তার এইগুলোকে এরকম করে রাখছো, তো এগুলোর সাথে এটা তোমাদের সবচেয়ে বড় কীর্তি। জাদুঘরটা সবচেয়ে বড় কীর্তি তো দাবি করছে যে এটা হলো সবচেয়ে বড় কীর্তি, পৃথিবীর ইতিহাসে এটা নাই, আর পৃথিবীর ইতিহাসে ভবিষ্যতেও হবে না। তো যেটা ভবিষ্যতে হবে না, আমি এদেরকে ইয়ের মতো করে দড়ি বাঁধা, কোমরের মধ্যে দড়ি বাঁধা, সবগুলোর দড়ি বাঁধা নিয়ে যাইতাম, গরুর মতো নিয়ে যায় ওদেরকে বলতাম যে তোমরা এখানে খাওয়া দাওয়া করবা, ঘুরবা ফিরবা, এগুলা দেখবা, আবার প্রত্যেকদিন এক একটা বিষয়ের উপর লিখবা, তোমরা কত বিকৃত লিখতে পারো এটা একটা পরীক্ষা হবে। তো এরকম করে আমি চালাই যাবো, এটা না আমার একটা খায়েশ, মানে আমার কোনো অত্যাচার করার আমার কোনো আগ্রহ নেই, কিন্তু এইখানে ঘুরানোটা, এখানে ঘুরিয়ে ওদেরকে যে অত্যাচারটা করা যাবে, যে মজাটা নেওয়া যাবে, এটা আমি করতাম আর কি। এটা হলো আমি ফান করে বলছি, বাট ইফ ইট এটা যদি সম্ভব হয় আমি এটা করবো। দারুণ। এবার আমিও ধারণা করতে পারি না তাদের সাথে কি হবে। মানে পালিয়ে কোথায় বা যাবে? পৃথিবীর কোন দেশে আওয়ামী লীগ আর নাই? আর এরা যা কিছু নির্যাতন, নিপীড়ন, নোংরামি করেছে, অন্ততপক্ষে এই ফ্রন্টের যেগুলো যে বদমাশগুলোকে আমরা দেখতে পাই, ইনক্লুডিং ইউনূস এবং যারা এদের অবস্থা দেখা যাক। এবং আমরা একটু জয়ের বক্তব্যর দিকে যাই। সম্প্রতি আল জাজিরাকে সজীব ওয়াজেদ জয় একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে বেশ কিছু বিষয় বলেছেন। তার মধ্যে অন্যতম যে তার মাকে হত্যাকারী হিসাবে সাংবাদিক এক প্রকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, "আমার মা যদি হত্যার রাজনীতি করতেন, হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করতেন, তাহলে তিনি পাওয়ারে থাকতেন।" যেমনটা ইরানকে উদাহরণ টেনেছেন। এবং আরেকটা জায়গায় তিনি বলেছেন, তাঁর মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিটায়ার করবেন, বয়স হলে সবাই এরকম, মানে অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছেন। কিন্তু এই ইন্টারভিউটার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এর অন্তর্নিহিত মানে ভেতরে কি কথাবার্তা থাকতে পারে? এটা কি পলিটিক্যাল কোনো টার্ম? কি বলতে চেয়েছেন তিনি? আপ আপ দেখেন আমি জয়ের ইন্টারভিউটা যে পার্টটুকু নিয়ে সবচেয়ে বেশি মানে কেওস হচ্ছে আর কি, বা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে শেখ হাসিনার রিটায়ারমেন্ট। আমি যেটা মনে করি যে যদি উম, আপনার দর্শকরা যদি আপনি একটু শুনাইতে পারতেন সেই জিনিসটা। আহ, আমার কাছে এই মুহূর্তে আম- নেই। আপনার কাছে যদি থাকতো সাইফুল আলম ভাই প্লিজ। আহ, এবং আমাদের এই মুহূর্তে বেশ একটা বড় সংখ্যার দর্শক দেখছেন ফেসবুক, ইউটিউব মিলে। আপনাদেরকে ধন্যবাদ শোনার, দেখার জন্য। আপনারা চাইলে শেয়ার করতে পারেন। সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এটি আ আমাদের উপকার করবে। অনেকেই জয়কে জয় থেকে মানে For anyone listening to you, it seems like almost মুজিব there is থেকে no সজীব এভাবে বলেছেন। acknowledgement of the huge public anger that ousted your mother, the decades of repression that. যে পার্টটা জি। নিয়ে সবচেয়ে বেশি সেটা নিয়ে একটু আপনার যদি মনোযোগ দিয়ে আপনিও দেখেন আমিও দেখি তাইলে The conviction has to be proven in the evidence has to be provided in the Indian court, and the regime in Bangladesh does not have any evidence against my mother. The conviction was a sham. It was rushed through. You're now talking about the conviction of your mother. She's been sentenced to death by a judicial proceeding in Bangladesh. Right, which was a sham proceeding. My mother was not even allowed to appoint her own lawyers. And so, and the laws were changed, which this regime, in order to enable that trial, Sure. which without parliament you cannot change laws. No, on the extradition process, Yeah. the underlying judicial process has to follow due process. Without that, there can be no extradition. But ultimately, as you know, Mr. Wazir, these are also political calls, because when she came to India and she ended up staying there, that was a political decision of the government to allow her to do that. And I'm saying that politics is a fluid beast. Well, that's the reality can change. And I'm simply asking you that is there a plan B? Actually, no. We are that confident in India. India has due process.
India is not a kangaroo republic, a banana republic like Bangladesh is right now, and they will not Have you extradite been- my mother. Are you saying you've been given an assurance by India? No, I'm not saying I've been given an assurance, but I know the judicial process. I spent 13 years of my life in India. Okay. India is a country of laws. Okay. Let me end by asking you: is there a future for the Awami League in Bangladesh? Of course there is. The Awami League's not going anywhere. It's the oldest and largest party. Our vote share is 40-50%. What do you think? The 40-50% of the people are just going to stop supporting it? And in a country of 170 million people, you're talking about 60-70 million voters that are Awami League voters. You think they're just going to stop supporting the Awami League? I asked because you indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is, in a sense, the end of the Hasina era. Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her. Yeah. Interesting. Awami League is a political party. It's the oldest party. It's been around for 70 years. It will continue with or without her. No one lives forever. Why should young Bangladeshis, Mr. Bazad, many of whom were part of the uprising, পার্টটুকু আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনার দর্শকরা শুনতে জি। পেয়েছে। জি আপনি এখানে দেখেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু এই যে ওল্ড বলার আগে তিনি একটা দীর্ঘশ্বাসের মতো ছেড়েছেন। আপনি সবকিছু বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে যে এই ইন্টারভিউটার মধ্যে কি আছে। তাকে কিন্তু গ্রিল করতে 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 এই পর্যায়ে নিয়ে আসছে। এক পর্যায়ে আওয়ামী লীগের ফিউচার নিয়ে কথা বলছে। তখন সে চ্যালেঞ্জ করছে যে আওয়ামী লীগের ফিউচার, এটা আওয়ামী লীগ হলো একটা ওল্ডেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি অ্যান্ড 60 মিলিয়ন পিপল ইয়ে করে, কি বলে, আওয়ামী লীগের ফেভারে আছে, তো সেই দলটা তো চলে যাবে না। তখন আওয়ামী লীগের অবশ্যই ফিউচার আছে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, এইটা হলো তার। তখন তাকে আবার, ঠিক আছে, খুব সম্ভবত তাদের আগে কথাবার্তা হয়েছে, সে কথাবার্তা সে বলছে যে না, আপনি তো ইঙ্গিত করেছেন আপনার মা রিটায়ার করতে পারে। তখন ছিল দেখবেন উপর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল, নিয়ে বললো ইয়েস শি ইজ ওল্ড, মানে শি ইজ ওল্ড, মানে এমন ভাবে বললো। আপনি যদি দেখেন বাংলাদেশি ইয়াতে তাকে তিনি যদি বলেন আমার মা বৃদ্ধ, এটা অবশ্যই বাংলাদেশের ইয়েতে খারাপ লাগে যে মাকে কেউ বৃদ্ধ বলে না, কিন্তু আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে এগুলো কিছু না। বাট সে কিন্তু টের পেয়েছে যে সে ওয়েস্টার্ন লাইক কথা বলতে গিয়ে কিন্তু সে এক ধরনের একটা ইয়ে করে ফেলছে, হ্যাঁ, ভজগোটা বাদ দিয়ে ফেলছে। তখন সে কিন্তু শিফট করেছে, শিফট করে সে কিন্তু বলছে যে তিনি একজন এল্ডারলি, কেউ সারা জীবন রাজনীতি করবে না, এবং তার তো এই টার্মের পরে রিটায়ার করার কথা ছিল। এবং পরে বলছে তার মানে উনি আওয়ামী লীগ যে নির্বাচন আসছে, আওয়ামী লীগ যে রাজনীতিতে আসলে তাকে বাদ দিয়ে আসবে, ইয়াস সেটা বলছে। এখন পুরো ইয়ের মধ্যে কতগুলো জিনিস যদি ভাগ করেন, একটা হলো প্রথমত সে এই ইন্টারভিউ জাস্ট এই জায়গাটাতে সে একটা ধাক্কা খেয়েছে। প্রথমত তার এই প্রশ্নটা করার সময় তার মধ্যে একটা দীর্ঘশ্বাস এসছে যে মাকে বাদ দিয়ে কথা বলতেছে, দীর্ঘশ্বাস এসছে। কিন্তু সে তাৎক্ষণিকভাবে সে কি করছে যে এইখানকার কালচারের মতো থেকে সে বলছে মা তো ওল্ড। কিন্তু যখন ওল্ড বলে ফেলছে তখন সে বুঝছে যে বাঙালি কালচারের সাথে মাকে তো এরকম করে ওল্ড বলা যায় না, বলে না কেউ। মা হলো মা তো ওল্ড। এখন তখন জি সে কি করছে, সে এটা থেকে বেরিয়ে আসার জন্য সে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি এল্ডার, মানে শ্রদ্ধা দেখানোর চেষ্টা করতেছে, ব্যাখ্যা করার, তিনি এল্ডারলি হয়েছে, তিনি তো এই টার্মে পর নেবে, ব্যাখ্যা করার চেষ্টা। কিন্তু এখানে আরেকটা মেসেজ আছে। একাধারে সে আক্রান্ত হয়ে কিন্তু প্রথম দিকে একটু ভ্যাপাচাকা খেয়েছে, তারপরে সে আবার রিগেইন করার চেষ্টা করছে, সে শেষ করছে যে না, হ্যাঁ তখন তাকে যখন বলা হয় তার মানে উনি বাদে আসতেছেন, এখানে গেমটা হলো উনি ওনাকে বাদ দিই তাহলে আওয়ামী লীগ রাজনীতি আসতেছে, আসবে ভবিষ্যৎ যদি আসতে হয় আর কি। তখন ইয়েস, কেন এটা কেন বলেছে শোনেন, কখনো কোনো পার্টি লিডারের জনমত যাচাই কিন্তু এইভাবে হয়। শেখ হাসিনার জনমত যাচাইয়ের দরকার আছে, ঠিক আছে। এখন সেটা সজীব ওয়াজেদ জয় কেয়ারফুলি করছেন কিনা সেটা আপনি দেখা যায় যে তিনি দেখলেন, টেস্ট করলেন তার সারা দেশে তার মায়ের জন্য তার কর্মীদের কিরকম আগ্রহ, কিরকম, বা এদের রিয়াকশন, আমরা কিন্তু এটা জি একটু এখানে একটু আমি কিছু জিনিস সংযোজন করতে চাই। তার আগে এটা তো স্পষ্টভাবে বলতে পারি, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা অতুলনীয়। মানে আমি
বিভিন্ন এমপি মন্ত্রীদের নিয়ে বিতর্ক দেখেছি। শেখ হাসিনার প্রশ্নে আমি কাউকে, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রশ্নে আমি অন্ততপক্ষে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যাদেরকে আসলে পাতে ফেলা যায় এমন কোনো ব্যক্তির কাছ থেকে নেতিবাচক কোনো কথাবার্তা শুনি নাই, বা তার নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতে বা আস্থাহীন, তার ব্যাপারে আস্থা নেই এমন মানুষের সংখ্যা হাতে গোনা আর কি। সজীব ওজের জয়ের ব্যাপারে অনেকেই অনেক কথা বলতেন। তিনি যখন বাংলাদেশে আসতেন ভালো বাংলায় কথা বলতে পারতেন না, এটা দোষ হিসেবে দেখা হতো। তিনি বাংলাদেশে কেন বাটপারি চিটারি করছেন না, তারেক জিয়ার মতো মায়ের ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি 10% 20% খাম্বা পিলার এইসব বিশেষণ তার পেছনে যুক্ত হয়নি কেন, তিনি কেন বেশি দিন দেশে থাকতেন না, এটা নিয়েও কথা হয়েছে। আবার যে ইনিশিয়েটিভগুলো তিনি নিতেন সেগুলো অনেক সময় আলোর মুখ দেখতো না। আমি নিজেও এটার নিন্দা করতাম, যে মনে করতাম যে তিনি আসলে রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতিতে তিনি আসলে যোগ্য না। এখন আমি বুঝতে পারছি তিনি আমি বুঝতে পারার অনেকগুলো কারণ। এক হচ্ছে আমি ভারতে অর্ধযুগের মতো ছিলাম এবং এখন পশ্চিমের একটা দেশে আছি। এখানে থাকার পরে মন মানসিকতা কীরকম হয়, মানুষের চিন্তাধারা কীরকম, এবং এই চিন্তাধারায় বড় হয়ে পড়াশোনা করে বাংলাদেশে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে গেলে প্রতারিত হওয়া, মানুষের কাছ থেকে নিন্দা পাওয়া ছাড়া আর কিছু করার নাই, কারণ বাটপাড়ির ট্রেনিং তো আমার নাই। অপরদিকে তারেক জিয়ার সাথে যদি আপনি জয়কে কম্পেয়ার করেন, তারেক জিয়া এত দীর্ঘ একটা সময়, প্রায় 20 বছর, প্রায় ব্রিটেনের মতো দেশে থেকেছে, একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরকম গুছিয়ে কথা বলার তার যোগ্যতা হয়নি কেন? এমনও তো অনেক মানুষ আছেন জীবনে তার একাডেমিক পড়াশোনাই নেই, স্কুলেই যান নাই, কিন্তু 1 বছরে ইংরেজি শিখে যান। আর ইংরেজি তো একটা ভাষা, এটা তো শেখার জন্য আলাদা কোনো ডিগ্রির দরকার নেই। আর সজীব ওজের জয়ের কথাবার্তা অনেকেই প্রশংসা করছেন, কি সাবলীল ইংরেজি বলাটা তো যোগ্যতা না, কিন্তু সজীব ওজের জয়ের অনেকগুলো ব্যাপার রয়েছে। তিনি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে পড়েছেন ভারতে থাকতে, তারপরে ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়েছেন, তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে MPA করেছেন, অর্থাৎ মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই আচ্ছা, এখন হার্ভার্ডে পড়ে একদম মানে মায়ের যোগ্যতায় পড়েছেন এটা অনেকে বলেন, কিন্তু যারা জানেন তারা জানেন যে এটা আসলে কতটা মানে কতটা কম্পিটিশনের পরে কতটা যোগ্যতা থাকতে হয় ওইটার বারান্দায় যাইতে। পড়াশোনা তো পরের কথা। তো সজীব ওজের জয় অবশ্যই আমাদেরকে অন্তত এই ইন্টারভিউর মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি আসলে যে তাকে যেরকম মনে করেছিলাম যে ভোলা ভালা, হ্যাঁ, তার বাবা মিস্টার ওয়াজেদ, তাকেও আমরা খুবই নম্র দেখেছি, তাকে খুবই ক্যামেরার বাইরে থাকতে দেখেছি। সজীব ওজের জয়ের এই হাল ধরাটা, অর্থাৎ এই সময় এসে, মানে খালেদা জিয়ার পুত্র তারেক যেরকম মিনমিন করতো, পালাইয়া বেড়াইতো, তাকে খুঁজে পাইতো না। খালেদ মহিউদ্দিন এখনও কান্নাকাটি করে যে তিনি আমার ইন্টারভিউ দেন না। আর ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা নেই তাকে প্রশ্ন করলে সে তো উত্তর দিতে পারবে না, সে চায় চেয়ার। আর জয়কে, আল জাজিরাকে ধরা হয় শেখ হাসিনার প্রধান প্রতিপক্ষ মিডিয়া, অন্যতম। তো সেই মিডিয়া সে দাম্ভিকতার সাথে ইন্টারভিউ দিয়ে আসলে আমি দেখলাম ওই সাংবাদিক ভ্যাবাচেকা খেয়ে গেছে অনেক জায়গায়, এবং উত্তর দেওয়ার যে ভাব, মানে এবং বসার, কথা বলার, হাত নাড়াচাড়া করার, খামাখা মানুষ বলছেন না সজীব থেকে, মানে মুজিব থেকে সজীব, জুনিয়র মুজিব বলছেন। আপনি এই পুরো বিষয়টাতে একটু মূল্যায়ন যদি করেন সাইফুল আলম ভাই, আমি থামানোর জন্য দুঃখিত। আমার কাছে যেটা এই ইন্টারভিউটা দেখে মনে হয়েছে যে হি মানে মানে হি ইজ ম্যাচিউরড এনাফ বাংলাদেশের পলিটিক্সে জয়েন করার জন্য। বাট তার যেটা আছে সেটা হলো আপনি তার ইংরেজি বা তার সাংবাদিক হ্যান্ডেল করা বা তার কথাবার্তার মধ্যে যে ম্যাচুরিটি আসছে, সেটা আমি মনে করি যে এখন পর্যন্ত হি ইজ নট টেস্টেড ফর বাংলাদেশি পলিটিক্স। তিনি বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিন্তু উনি মোটামুটি স্ট্যান্ড করবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ইন্টারভিউ দেখবে না আমার মনে হয় না এরকম কোনো না, বা এই ইন্টারভিউ ক্লিপসগুলো দেখবে না এমন কোনো রাষ্ট্রদূত এরকম কেউ থাকবে না, প্রত্যেকেই দেখবে যে হোয়াট হি ইজ সেইং টু ইয়ে। তো এইটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে তাকে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সাংঘাতিক ভালো, কিন্তু তাকে কিন্তু প্রমাণ করতে হবে তার ইয়েতে, কনস্টিটিউয়েন্সিটা কোথায়? কনস্টিটিউয়েন্সিটা কিন্তু তার বাংলাদেশ। যদি পলিটিক্সে না আসেন, শুধুমাত্র মায়ের প্রতিনিধি হিসেবে থাকেন, দেন অল টু দ্য ডিফারেন্ট, তার তো কোনো কিছু দরকার, সে তার মাকে নিয়ে থাকবে। এটাও এখানে আরেকটা হলো সজীবের এই ম্যাচুরিটির এই জায়গাটাই হচ্ছে যে তার মাকে নিয়ে সে কথা বলতে গিয়ে একটু হোঁচট খেয়ে কথা বলেছে, কিন্তু সে একটা সারা দুনিয়ার কাছে একটা মেসেজ দিয়েছে। তার মা এবং তারা আওয়ামী লীগের জন্য তার মা তার দলের পজিশন পর্যন্ত স্যাক্রিফাইস করতে রাজি আছে। খেয়াল মেসেজটা দেখেন, এই সূক্ষ্ম মেসেজটার কথা অনেকে আওয়ামী লীগ কিন্তু এই কাকে জিনিসটা নির্বাচন করবে, তারপরেও যেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে।
শি ওয়ান্টস টু স্যাক্রিফাইস হারসেলফ, এটাই তো সজীব বুঝাইতে চেষ্টা করছে। এখন এই যে শেখ হাসিনা স্যাক্রিফাইস করার জন্য, নিজেকে স্যাক্রিফাইস করে তার দলকে সামনে আনার জন্য, এই মেসেজটা কিন্তু একটু সূক্ষ্মভাবে দেখলে, বা একটু সূক্ষ্ম না, বিশেষ করে একটু ডেপথলি যদি বুঝেন যে এখানে কি বলা হচ্ছে। এখানে শেখ হাসিনাকে কোরবানির কথা বলা হচ্ছে। যদি ঢালাও বা বাংলা ভাষায় যদি বলেন যে শেখ হাসিনাকে কোরবানি করে দাও, কোরবানি করার কথা বলতেছে না সজীব, যে তার মাকে কোরবানি করে দেয়, কিন্তু এই কোরবানিটা কিসের জন্য? ফর হোয়াট? ফর দ্য সেক অফ দ্য পার্টি, আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ যেন নির্বাচনে আসতে পারে, আওয়ামী লীগ যেন অন্তর্ভুক্ত না, প্রয়োজনে শেখ হাসিনা দলের প্রধান থাকবে না, সে ধর। আচ্ছা, দলের প্রধান থাকবে না, এটার সাথে সাথে আপনি যদি দলের প্রধান থাকবে না বলেন, তখন এটার দলের প্রধান কি হবে সেটা কোশ্চেন আসবে, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সেটা ঠিক হবে। কিন্তু ইন্টারন্যাশনাল যারা প্লে করে, মানে আমাদের দেশের পলিটিক্স যারা প্লে করে, তাদের হাতে কিন্তু এতদিন একটা অস্ত্র ছিল না। এতদিন যে কথাগুলো চলা হইতেছে 2007-6-7 থেকে, যে -2 ফর্মুলা, আজকে বাংলাদেশের হুম, সুশীলের হাতেও কিন্তু অস্ত্রটা আর নাই -2, কারণ শেখ হাসিনা নিজে মাইনাস হতে চাইছেন তার ছেলের বক্তব্য অনুসারে, হুম, তাই না? তাই তো? তো রাইট। আমাদের সুশীলরা এখন কোথায় যাবে? যখন সুশীলদেরকে আমেরিকান অ্যাম্বাসাডার জিজ্ঞেস করবে, শেখ হাসিনা তো তার অপশন দিয়ে দিছে, এখন তোমরা আওয়ামী লীগকে কেন ইয়ে করবা? বা ইউরোপিয়ান ইউনিয়ন যখন জিজ্ঞেস করবে, এখন কেন তোমরা আওয়ামী লীগকে পার্টি হিসেবে? কারণ তো শেখ হাসিনা, যাকে তোমরা সবচেয়ে বেশি অভিযুক্ত করো, যারা ফাঁসি দিছো, যারা ইয়ে করছে, তিনি তো সরে যাচ্ছেন। সো ওয়াই নট দি পার্টি? সো এইটা কিন্তু এই সজীবের এই ইন্টারভিউর মধ্যে অনেকগুলো এভিনিউজ ওপেন হয়েছে। হুম, আরেকটা এভিনিউজ কি আমি বলি? আরেকটা এভিনিউজ হলো শেখ হাসিনা নিজেকে স্যাক্রিফাইস করার কথা, যেটা তার সজীবের মাধ্যমে প্রকাশ করেছেন। এটা কিন্তু একটা মেসেজ টু হিজ পার্টি, হার পার্টি, এবং হিজ পার্টি মানে সজীবের পার্টি, যে আমার মা স্যাক্রিফাইস করতেছে, তোমরা কি করতেছো? এই যে কথাগুলি বলে না, বিভিন্ন টক শোতে যায় বলে শেখ হাসিনা হুম। আমাদেরকে সরায় দিক। শেখ হাসিনা কেন সরাইতে দেবে? শেখ হাসিনা নিজে তো সরে যাচ্ছে। তাকে কেউ তো সরাইতে বলে নাই। যে নিজে সরে যেতে চাচ্ছেন, তাহলে তোমরা ব্যাপার, তোমরা যে এতদিন পর্যন্ত গ্যাংও করতেছো, সরো না। সরো না কেন? সরো। কতগুলি মেসেজ আছে কিন্তু এটার মধ্যে। ইটস আ লং, লং, আপনি যদি ডিসক্রাইব করতে চান, এটা হিউজ থিং আপনি করতে পারবেন, যে শেখ হাসিনা নিজেকে স্যাক্রিফাইসের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক মণ্ডলে তিনি পৌঁছে হুম। আছেন, তা আমার চাইতে দল বড়। ইয়েস, এবং জয়কে প্রশ্ন করা দেখে আমরা বুঝলাম যে এটা যে তাকে আগে প্রশ্নগুলো পাঠিয়ে দিয়েছে ব্যাপারটা এরকম না। তাৎক্ষণিক অনেক প্রশ্ন করেছেন। মানে অনেকগুলো না, সবই বোধহয় তাৎক্ষণিকই প্রশ্ন, এবং কত সুন্দরভাবে তিনি জবাব দিয়েছেন। এখন জয় কিন্তু, এই জয়, সজীবজের জয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তার জন্ম হয়েছে। জুলাই মাসে সম্ভবত, হ্যাঁ, 27 জুলাই 1971। আমরা ডিসেম্বরের 16 তারিখ চূড়ান্ত বিজয় পেয়েছি, তাই না? তো এই মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি জন্মেছেন এই বাংলাদেশে, এবং 54 বছর বয়সী এই সজীবজের জয়ের ভারতে থাকাকালীন তিনি যে দীর্ঘ একটা সময় ভারতে থেকেছেন, সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন যে এই ভারতে আমি মানে সময়টা উল্লেখ করে বলেছেন যে আমি জানি এই দেশের এটা আইনের দেশ। তো ভারতের ভূয়সী প্রশংসা না করে ভারতের প্রতি যে কৃতজ্ঞতা বা যতটুকু বন্ধুসুলভ আচরণ, তিনি সেটা করেছেন। অপরদিকে তারেক জিয়া 60 বছর বয়সী এই লোকের কথাবার্তা, এবং আমি ভেবেছিলাম পশ্চিমে যেহেতু অনেকদিন থেকেছেন তিনি বেশ সভ্য হবেন। বাংলাদেশে ফিরে সমাবেশে বলছেন যে বাংলাদেশি জাতির পিতা তাঁর বাবা জিয়াউর রহমান। এই ফাত্রামি বিএনপি করেই গেছে। খালেদা জিয়াকে আমি পছন্দ করার জন্য অনেক কারণ খুঁজি, কিন্তু যখনই দেখি তিনি 15ই আগস্ট জন্মদিন পালন করেন খুব নোংরাভাবে, তখন এই মহিলাকে আমার আসলে মানুষের কাতারে ফেলতে আমার ইচ্ছা করে না। তিনি প্রয়াত হয়েছেন, তাকে নিয়ে আর কি বলবো। এই যে তারেক জিয়া এসে আবার, যেখানে বাঙ্গু ইসলামিস্টরা বলে বেড়ায় আমাদের জাতির পিতা ইব্রাহিম, আবার তারেক জিয়া বলছে যে তার বাবা হচ্ছে এই বাংলাদেশি জাতির পিতা। বাংলাদেশিদের মধ্যে আবার অনেকগুলো, কোনটা জাতি, এই ব্যাখ্যাগুলো তাকে কে করবে ভাই? এগুলো নিয়ে একটু বলবেন। এই তারেক জিয়া তো বড় জয়ের বয়সে, তার পৃথিবীটাকে দেখার আরো 4 বছর বেশি সময় পেয়েছে, 4 বছর বেশি ভাত খেয়েছে, রুটি খেয়েছে, অন্য কিছু খেয়েছে কিনা আমি জানি না। তো তার মধ্যেই জয়ের অর্ধেক ম্যাচুরিটি তো নাই, কথাবার্তা তো বলতেই পারে না, বাংলা বলে হাত এরকম করে, কিরকম করে, মানে এই বডি ল্যাঙ্গুয়েজ শিখতে পারলো না। না, ওইটা করে তার বাবাকে নকল করে। তার বাবাও এরকম হাত উঠাতো। হ্যাঁ, হাত উঠায় ইয়ে করতো। তো সে তার বাবাকে নকল করে। ছেলে বাবাকে নকল করবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি যেটা বলছেন যে তার ম্যাচুরিটির প্রশ্ন, সেটা নিয়ে আমার যথেষ্ট, মানে আমার তাহার আগের যেটা সম্পর্কে তার সম্পর্কে প্রচারিত ছিল, সেটাতে এখনো জড়িত হয়েছেন কিনা আমি জানি না, দুর্নীতি। তবে বাকি কোনটার উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। কেমন আপনি বলি? আপনি জাস্ট গতকালের আপনি কড়াইল বস্তির ওখানে যেয়ে উনি যে হুম। সমাবেশটা করলেন, বেসিক্যালি তো একটা সমাবেশ ছিল। যদিও বলছে এটা শোক সভা, সেখানে খাওয়ানো-দাওয়ানো হবে। তো খাওয়ানো-দাওয়ানোর জন্য আচ্ছা নিয়ে যাবেন। আপনি আপনার মায়ের জন্য খাওয়া-দাওয়া করাবেন, শোক সভা করবেন। সেখানে কি আপনি ভোট চাইবেন?
সেখানে আপনি লোভ দেখাবেন? সেখানে আপনি কি করলেন? সেখানে তো আপনি মায়ের জন্য কি দোয়া চাইছেন? আপনি মায়ের জন্য সমাবেশ করছেন, করে ওখানে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি মানুষকে খাওয়া-দাওয়া করাইলেন। প্লাস আপনি ভোট চাইলেন। ভোট চাওয়ার পদ্ধতিটা কি? আপনি ঘুষ দিতে চাইলেন। ঘুষটা কি? আপনি কড়াইল বস্তিবাসীকে আপনি একটা করে ফ্ল্যাট দিবেন বলছেন। আচ্ছা ভাই, আমাদের কাছে উদাহরণ আছে। ভাসানটেকের বস্তিবাসী কি ভাসানটেকের ফ্ল্যাট পাইছিল? এবং শেখ হাসিনার যে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পগুলোতে কিভাবে দুর্নীতি করতো এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সেগুলো পরে ধরা হইতো, যে পরিবারের নামে ৫ টা করে নিয়ে গেছে। এরকম হয়েছে না? তো এইটা, এই যে একটা লোভ দেখানো, এই লোভ দেখা, এইটা বিএনপির কিন্তু একদম অতীতের রাজনীতি। বিএনপি কোনো আধুনিকতার কোনো জায়গায় আসে নাই। বিএনপির ২০০১ সালে কিন্তু এই রাজনীতিটা করছিল। শেখ হাসিনা তখন ৯৬ সালে আসার পরে বিভিন্ন ওই যে দিল না, ভাতা দিল। ওরা যায় কি করলো, প্রত্যেক বস্তিতে যায় বললো ভাতা দ্বিগুণ করে দেবে। মানুষ তো খুশি, দ্বিগুণ করে দেবে, সব ভোট দাও। সবাই ভোট দিছে। এখন এরা এরকম ঘুষ দিতে চায়। এরা ঘুষ দেয়। ওদের সেই ২০০০ সেই ১ এর নির্বাচনের কথা আমার মনে আছে, যে সেখানে হাঁড়ি-পাতিল, বাংলাদেশে ১ম বারের মতো হাঁড়ি-পাতিল উপহার দেওয়ার ঘটনা ঘটছে। বাংলাদেশে ১ম মতো ছাতা উপহার দেওয়ার ঘটনা ঘটছে। বাংলাদেশে ১ম বারের মতো ডায়েরি উপহার দেওয়া, হ্যাঁ, গরিব মানুষ তারা দিয়ে আসছে ডায়েরি। যে ওই সালের ডায়েরি তাকে উপহার দিছে। ক্যালেন্ডার দিছে। আচ্ছা, ক্যালেন্ডারটা কাজে লাগে, ভালো কথা। কিন্তু একজন গরিব মানুষ যে লেখাপড়া জানে, তার বাড়িতে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যালেন্ডার সাপ্লাই করে দেন, এটা কেমন হয়? তো এরকম আরকি। তার রুচির কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। রাজনীতির কি পরিবর্তন, এটা আমি সামনে একটু কোট বলা যাবে। করব। জি তার প্লিজ। সেই বিতর্কিত বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে কোট করি। এর আগে কারণ একটু প্রেক্ষাপটটা বলে রাখি। আমি ২০১৭ সালের ডিসেম্বরের ২৫ তারিখে অ্যারেস্ট হলাম। তারপরে জানুয়ারির সম্ভবত ৪ তারিখে ঢাকা সেন্ট্রাল জেল থেকে গেলাম কাশিমপুর কারাগারে। ওইখানে ১ মাস হাসপাতালে থাকার পরে আমি গেলাম কাশিমপুর কারাগার, ৭ সেল পশ্চিম। এখন যারা জানবেন, ৭ সেল পশ্চিমে ওই সময়টাতে, অর্থাৎ ২০১৮ সালের মার্চ থেকে ধরেন আমি একদম আগস্ট পর্যন্ত ওই সেলে ছিলাম। ওই সেলে কারা কারা ছিল? গিয়াসউদ্দিন আল মামুন, হলমার্কের তানবীর যে মারা গেছে, কিলার আব্বাস, শীর্ষ সন্ত্রাসী টিটন, নারায়ণগঞ্জের 7 মার্ডারের নুরু ওর নিচের তলায় ছিল। তো এই মামুনের সাথে না হলো ৬ মাস একই সাথে আমি ছিলাম। একই সাথে ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, সবই। প্রথমে সে আমাকে নাস্তিক হিসাবে খুবই অবজ্ঞা করার চেষ্টা করেছে। আমি সে শীর্ষ সন্ত্রাসী হলো, আমি কিলার আব্বাসের কাছে গ্রেটফুল। তিনি এই মামুনের ফাতরামি থেকে আমাকে রক্ষা করেছেন, বলে দিয়েছেন যে আসাদকে যেন ডিস্টার্ব না করা হয়। তার বিশ্বাস যাই হোক, কিন্তু সে ছেলে ভালো, এরকম আর কি। যাই হোক, তো তারপরে আমার গিয়াসউদ্দিন আল মামুনের সাথে ভালোই, অত ভালো বন্ধুত্ব না হলে দীর্ঘ বিষয়ে কথাবার্তা হয়েছে, অন্যের সাথে কথা বলেছে, শুনেছি দাঁড়িয়ে, ওখানে তো আর কোনো কাজ নেই। তো মামুন একটা কথা বলেছিল তারেক সম্পর্কে, যে তারেক যদি কোনোদিন দুর্নীতি বাদ দিয়ে দেয় তাহলে তার জন্মটাই বৃথা। মানে সে পৃথিবীর যে কোনো অসত্য কথা সে বিশ্বাস করবে। এবং তার এই কথাবার্তায় ছিল যে মামুন হচ্ছে ভিকটিম, তারে দেখাইয়া তারেক দুর্নীতিটা করতো। মামুন ছিল এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার পিএস ধরা খায়, টাকাটা যে কে নেয়, হ্যাঁ, কোন দিক দিয়ে যায়, এটা কিন্তু আমরা বুঝি। তো তারেক জিয়া কখনো আর যাই করুক, চুরি বাটপারি দুর্নীতি থেকে জীবনে ভালো হইতে পারে না, পারে না, পারে না। এইটা ছিল তার খুবই স্পষ্ট বক্তব্য। এবং জেলখানায় যারা জেল খেটেছেন দীর্ঘদিন জানবেন যে ওইখানে আসলে মিথ্যা বলার এনার্জি থাকে না, ওইখানে হারানোর আর কিছু থাকে না। এখন এখন গিয়াসউদ্দিন আল মামুন বাইরে আছেন, তিনি তো, আমি যদি এটা মিথ্যা বলে থাকি তিনি বলতে পারবেন। আরেকটা কথা বলি, আরও এখন একদম পাওয়ারে আছেন এই যে সালাউদ্দিন সাহেব, শিলং সালাউদ্দিন। আমি রাগ ঢাকতে খুব ছোট মানুষ, আমার আসলে ওরকম মান ইজ্জত নিয়ে অত চিন্তা নাই। কিন্তু শিলং সালাউদ্দিন এই যে শেখ হাসিনার টেলিফোন নিয়ে ফাতরামিটা করলেন না, শিলংয়ে তিনি কিভাবে থেকেছিলেন, কাদের কাদের সাথে যুক্ত, কি কি পন্থায়, আমি কিন্তু জানি সালাউদ্দিন সাহেব। আপনি কিন্তু আমার সাথেও কথা বলেছিলেন ওভার দ্য ফোন, ডিরেক্ট কথা না বললেও। আপনার নারী ভুরির খবরও আমি জানি। এই ফাতরামির জবাব আমরা বাংলাদেশে যারা, শেখ হাসিনা ম্যাটার করে না। আপনি আমার দেশের প্রধানমন্ত্রী, তার সাথে আপনার চেলারা তার প্রাইভেট গার্মেন্ট নিয়ে উল্লাস করেছে। তিনি একজন নারী এবং আমার দেশের প্রধানমন্ত্রী, তার শাস্তি হোক তিনি যদি অন্যায় করেন। কিন্তু এই নোংরামি আপনারা বুড়োরা গিয়ে তার টেলিফোন নিয়ে ফাতরামি করছেন। পারলে তো তার কাপড় নিয়েও করতেন, কিন্তু সেটা হয়তো করেছেনও। মানে আমি যাদের, এদের চরিত্র যতটুকু আমি জানি না কি করেছে, বাকি কি আছে? হ্যাঁ, বা ওই মবাররা যা করেছে এরাও তো তাই করলো। এটাই করলো। তো এইটার জিনিস কিন্তু মানুষের মানে ব্যক্তিগত জায়গায় আঘাত করেন তো সালাউদ্দিন সাহেব। আপনার নারী ভুরি, আমি যতদূর জানি এটা যথেষ্ট আপনার একদম ল্যাংটা করে দিতে। তো সেটা সময় আসবে, এখন না। সব মানে বড় কার্ড আগে খেলতে নাই। এইবার ভাই সাইফুল আমিন ভাই, আমি আমার এই মামুনকে কোট করলাম তারেক জিয়া সম্পর্কে। একটু আপনার জি, যদি বলে যে আপনি যেটা বললেন যে এরা টেলিফোন নিয়ে ফাতরামো করছে, ওনার বেডরুমে যে এটা করছে, ওইটা করছে, হুম, সেটা করছে, এদের সাথে
ওই যে সন্ত্রাসী মবররা জঙ্গিদের মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাইছেন? কোনো পার্থক্য নাই। পার্থক্য আমি হইলো এটার জন্য এরা নিরাপত্তার পাইছে বলে ওরা চিল্লাচিল্লি ঝাপাঝাপি এগুলা না করে ওরা এমনি হুম, এমনি করছে, হুম। আর ওরা চিল্লাচিল্লি ঝাপাঝাপি করছে কারণ ওখানে কোনো শৃঙ্খলা ছিল না। এখন ওরা শৃঙ্খলার ভিতরে থেকে যা নোংরামি করা, কিন্তু ওর চাইতে 100 গুণ বেশি নোংরামি কিন্তু এই ইউনুস করলেন। এই 32 নাম্বার কি না বলে যে গণভবনে যা ইউনুস করছেন, সালাউদ্দিন করেছে, ডাক্তার শফিক করছে, এবং অন্যরা মিলে যারা করছে, যেটা করছে, এই নোংরামি প্রত্যেকেরই উত্তর দিতে হবে, পরিবারের কাছে উত্তর দিতে হবে। যখন এদের সাথে এটা ঘটবে সাইফুল আমিন ভাই, এবং যারা সুশীলগিরি করতে আসবে, আমি তো এখন বাংলাদেশের বুদ্ধিজীবী কে কোথায় আছে এটা তো দেখি, তাদের কথা কোথায় কোথায় বলে, কোথায় কোথায় চুপ থাকছে দেখছি। সেই সুশীলরা যখন আসবে, এই সালাউদ্দিনের একদম এমন জিনিস আমি আনবো যেটা কেউ কল্পনা করতে পারবেন না। ট্রাস্ট মি। আমি এখন মানে ওকে সাইফুল আমিন ভাই, আমরা আবার একটু এই ফ্ল্যাট, এই যে লোভ দেখানো মানুষকে ফিরি। আহ, একটা বিশেষ শব্দের জনক হাদি, সে হয়ে গেছে অনেকের কাছে আইডল। অবশ্য চোরের আইডল তো চোরই হবে। তো সেই ব্যক্তির ভাই এসে অন ক্যামেরা বললেন যে আমার ভাইকে আর কেউ হত্যা করেনি, এজেন্সি এবং ইউনুস গ্যাংকে তিনি তাই একদম করছে। ইঙ্গিত করলেন। এবং জুলাই জঙ্গিদের মধ্যে কয়েকটা নারীও বলেছে, এমনকি জুমা নামের ওই যে একটা স্বঘোষিত রাজাকারের বাচ্চা যে আবার মুক্তিযুদ্ধে কোটা দখল করেছে, সে বলেছে যে আমার হাদি ভাইকে যারা হত্যা করেছে তারা জানাজার সামনে সারিতে ছিল। এখন এই ভাই এবং জুমাকে কি দিয়েছে জানি না, তার বড় ভাইকে দেওয়া হলো কোটা না মেধার ফলাফল কি, তাকে উপ হাইকমিশনার করা হলো ব্রিটেনের। এবং বাংলাদেশে তাদেরকে 1 কোটি টাকা দেওয়া হলো ফ্ল্যাটের জন্য। এটা কি মুখ বন্ধ করার জন্য নাকি? হাদি এমন কি করেছে বাংলাদেশে, তার কি এমন অবদান? এই নারীর জনি ছিঁড়ে ফেলা ছাড়া তার অবদান কি? আর রাস্তাঘাটে মাস্তানি গুন্ডামি করে বেড়ানো ছাড়া তার অবদান কি? তার পরিবারকে এই টাকা কেন দেওয়া হলো? প্রথমত হলো যে সে তার ভাইকে উপ হাই কমিশনের, বার্কিংহামের উপ হাই কমিশনে খুব সম্ভবত দ্বিতীয় সচিবের পদ দিয়ে তার মুখ বন্ধ হুম, করা হয়েছে। আমি শব্দটা বলে ফেললাম, মুখ বন্ধ করা হয়েছে। আর তার হুম। স্ত্রীকে একটা ফ্ল্যাট দিয়ে তার মুখ বন্ধ করা হয়েছে। এখন আপনি দেখেন সেই জুমা কি পায় আর অন্যান্যরা কি কি পায় সেটার জন্য অপেক্ষা করতে থাকেন। এই এখন এটা পরিষ্কার যে ওরা যে অভিযোগটা করছিল সরকারি হাদিকে মেরে এই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারলে তারা যেন দীর্ঘ সময় ক্ষমতা থাকতে পারে, এই প্ল্যান করেছিল। কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেছে এই আন্দোলনটার কারণে। যদি ওটা ওরকম সরকার বিরোধী কথাগুলি না আসতো, এবং ধরেন সুশীল সমাজ, অমুক সমাজ, এর পরপর তো প্রথম আলো যে আক্রান্ত হলো, সুশীল সমাজ এক হইলো, সবাই সরকারকে একযোগে দায়ী করলো। সরকার এখন যান বাঁচানোর জন্য, ইউনুস এবং তার গং যান বাঁচানোর জন্য এদেরকে এখন দৃশ্যপট থেকে সরায় দিচ্ছে। সেটা কিসের মাধ্যমে? ঘুষের বিনিময়ে। এখন হাদির ভাই একটা চাকরি পাইছে, এই লোভ সে সামলাইতে পারে না, সে ব্যক্তি হিসাবে ধরেন, কিন্তু ঘুষটা তাকে কে অফার করেছে? সরকার করেছে। হাদির ভাই ঘুষটা নিয়েছে। হাদির ভাই তো ঘুষটা চায় নাই। খেয়াল করে দেখেন, হাদির ভাই কিন্তু চায় নাই যে আমাকে উপ হাই কমিশনে একটা দ্বিতীয় সচিবের পদ দাও, তাহলে আমি চুপ মেরে দেবো। এটা তো চায় নাই। তাকে অপ্রস্তাব দেওয়া হয়েছে, তুমি চুপ চুপ করে যাও, তুমি লন্ডন চলে যাও, তুমি আর কথা বলো না, তোমাকে আমরা এটা করে দিচ্ছি। 1। 2 নম্বর হলো হাদির পরিবারকে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো, বলা হলো তোমরা আর এই নিয়ে কথা বলো না, আমরা তোমাকে একটা, এই 2টা মুখ বন্ধ করা হয়েছে। এটা ঘুষ দেওয়া হয়েছে, এটা ঘুষ চায় নাই কিন্তু। হাদির অব মানে হাদি এখানে হাদি নিজে তো মারা গেছে, সে তো আর চায় না। হাদির পরিবারও কিন্তু হুম। চায় নাই। এদেরকে এই সব অপশনগুলো এদের মাথার মধ্যে ঢুকিয়ে এদেরকে লোভী বানানো হয়েছে, এবং লোভী বানিয়ে এদেরকে লোভের বৃত্তে ফেলে পুরা কেসটাকে সরকারকে সন্দেহ করা যে কথাগুলো আছে সেখান থেকে সরকারকে বের করে নিয়ে আসার চেষ্টা। এখন আমি জানি না যে এই যে আপনার প্রথম আলো, ডেইলি স্টার, ওনারা তো আগে বলছেন যে সরকারের মদদে এটা হইছে, একটা অংশের হুম। মদদে। নুরুল কবির নিজে বলছে সরকারের একটা অংশের মদদে হইছে। কারণ তিনি বহুজনরে ফোন করছেন, তারা তার ফোন ধরে নাই। সো এখন তারা কি করেন দেখা যাক। হাদির ভাইয়ের না হলে মুখ বন্ধ করলেন, হাদির স্ত্রীর মুখ বন্ধ করলেন, কিন্তু নুরুল কবিরের মুখ বন্ধ হয় কিনা, বা মাহফুজা নামের মুখ বন্ধ হয় কিনা, ডেইলি স্টারের মুখ বন্ধ হয় কিনা, প্রথম আলোর মুখ বন্ধ হয় কিনা, শুনেন। হাদি মানে হাদির ইয়ে সম্পর্কে, তার 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 সম্পর্কে আমার কথা বলতে খারাপ লাগে, তার বাজে বক্তব্যের কারণে। কিন্তু হাদি তো নিহত হয়েছে। সে হত্যাকাণ্ডের বিচার হোক, সেটা আমরা চাই। রাইট।
তো তার সেই ভিডিও বক্তব্যটি আমি খুঁজছিলাম যেখানে সে বলেছে, একদম স্পষ্ট করে বলেছে আমার ভাইকে হত্যা এজেন্সি করেছে। এবং এরপর থেকেই তাকে, যেমন আবু সাঈদের বাবা যখন বলল যে আমার সন্তানের মাথায় তো গুলি নাই, তোমরা বলতেছো কোথায় গুলি, এবং তদন্ত রিপোর্টে তাই আসছে গুলি নেই। এবং ওই মামলায় যে অন্যতম আসামি ওই ওই এলাকার পুলিশের কমান্ডার ছিলেন আরিফুজ্জামান আরিফ, তার সাথে আমি ডিটেলে কথা বলেছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে এপিসোড করব, প্রমাণ সামনে আনবো। তো আপনারা বুঝলেন দর্শক, আমরা একদম শেষের দিকে, যে কি পরিমাণ তামাশা আমাদের সাথে হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ এই জুলাই জঙ্গি এবং তাদের সমর্থকরা লিখে যাচ্ছে। আমি কিছু কমেন্ট সাইফুল রহমান ভাই পড়ি, আমাদের দর্শকরা অনেক কষ্ট করে কমেন্ট করেন আমাদেরকে। তো এখানে একটি কমেন্ট এসেছে যে, আমার একটা প্রশ্ন আছে সাইফুল রহমান ভাই, জামাত কি নির্বাচনকালীন ভোট বর্জন করতে পারে নাকি ভোটের আগে করতে পারে? এটা যদি আপনি সংক্ষিপ্ত কোনো উত্তর দিতে পারেন। জামাত এখন পর্যন্ত নির্বাচন না হওয়ার যে ট্রেনটা আছে ওই ট্রেনে এখনো আছে। হ্যাঁ, নির্বাচন যেন না হয়, যে কোনোভাবে নির্বাচনটা পিছানো যায় কিনা, যেমন এনসিপি। সো তারা ওই ট্রেনের মধ্যে এখন পর্যন্ত আছে। তবে তারা কখন মানে আসলে নির্বাচনী ট্রেনের বা নির্বাচন না হওয়ার ট্রেনের ওনারা কন্টিনিউ করবেন কিনা এটা আমি জানি না, নাকি ওই ট্রেন থেকে নেবে ওরা নির্বাচনের পক্ষে চলে যাবেন সেটা বলতে পারবো না। এখন পর্যন্ত এটা ওই ইকুয়েশনটা তৈরি হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি যেটা বলছে, তারা পরিস্থিতি তৈরি করেছে যেন তাদের ইয়েটা কিনা যে নির্বাচন না হওয়ার ট্রেনই যেন তারা থাকতে পারে, তার জন্য নিচে না নামতে হয়। অনেক ধন্যবাদ সাইফুল রহমান ভাই। পরে আরেকটি কমেন্ট এসেছে ইমা খান, তিনি বলছেন বাংলাদেশের 90% মানুষ এখনও বলে আওয়ামী লীগের আমলে তারা ভালো ছিল, ডক্টর ইউনূস সরকারের আমলে তারা ভালো নেই। পথে 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 ঘাটে অলিতে গলিতে মানে এই কথাগুলো বলা হচ্ছে। এখনও মানুষ এই কথাগুলো বলে চলে যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যতটুকু উন্নত হয়েছে তা আর কোনো দল পারবে না। এই বিষয়ে দর্শক আপনারা যারা দেখছেন, এই মুহূর্তে প্রায় 5,000-4,000 মানুষ আমাদেরকে দেখছেন ফেসবুক ইউটিউব মিলিয়ে। তো আপনাদের মন্তব্য কি সেটা জানাতে পারেন। আমাদের এই লাইভটি ফেসবুকের 2টো পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে সম্প্রচার হচ্ছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে শেখ হাসিনা দেশে আসার দরকার নেই, এটা তার মন্তব্য। এবং ইকবাল হোসেন তিনি কমেন্ট করেছেন, আসাদ ভাই, শেখ হাসিনার নামের উপরে আমরা মরতেও পারি আবার বাঁচতেও পারি, শেখ হাসিনা আমাদের একমাত্র অবলম্বন, জয় বাংলা। তিনি সম্ভবত তৃণমূল, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কোনো এই আওয়ামী লীগের কর্মী সমর্থক। এই কথাগুলো আমি হাজারো মানুষের কাছ থেকে শুনেছি, তারা শেখ হাসিনার জন্য আসলে খুবই হাইলি ডেডিকেটেড। এবং আরেকজন কমেন্ট করেছেন অভিবিশ্বাস, যে গোবিন্দ পরামানিক কোটালীপাড়ায় ভোট চায়, সাথে 3 জন কর্মীও নাই। কোটালীপাড়ায় তো গোপালগঞ্জে গিয়ে এনসিপির গুন্ডাদের কি অবস্থা হয়েছিল, সেনাবাহিনীর এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছিল, এটা গোপালগঞ্জ। আমি গোপালগঞ্জের সন্তান বলেই বলছি না, আমি জানি গোপালগঞ্জের একটা গাছ, একটা ফুলও ফোটে ওইখানে আসলে বঙ্গবন্ধুকে ধারণ করে। যদি সে বিএনপির রাজনীতিও করে, তারপরে যে আপনি ওইখানে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেবেন, তাকে নিয়েই করবেন না, এটা গোপালগঞ্জ, একে বুঝতে হবে। এবং কোটালীপাড়ায় গোবিন্দ যে কাজটা করেছে, তো ও তো এমনিতেই হিন্দু রাজাকার, মানে স্বঘোষিত। ওদের ভবিষ্যৎ যে কী হবে বাংলাদেশে, সেটা আমি আসলে দেখতেই চাই। কারণ এইভাবে একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি মুসলিম হতেই পারেন, মুসলিমদের প্রতি, ইসলামের প্রতি তার ভালোবাসা থাকতে পারে, কিন্তু হিন্দু নামটা রেখে কেন? এটা হচ্ছে একটা সাইন কিন্তু, যে কারণে বাংলাদেশের অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন তারা ইসলামের গুণগান গায়, ইসলামিক মব লেলায় দেয়, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে না, তাদের নাম বদলায় না, কারণ ওই যে মার্কা, এই সিম্বল রেখে। তো এই যারা এগুলো করে, বদদের কথা আর কি বলবো। সাইফুল রহমান ভাই, আমাদের এই অনুষ্ঠান একদম শেষের দিকে আপনি যদি শেখ হাসিনার ফিরে আসা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদেরকে একটু আলোকিত করতেন। আমি জানি আপনি এমনি কোনো বেহুদা কথা বলেন না, ধারণার উপরে কোনো কথা বলেন না, বা যেটা চর্চিত মানে একটু একটু সুগার কোটেড কথাবার্তা বলে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান না। তো এই জন্যই আমি বেশ আশাবাদী আপনার কাছ থেকে। অতীতের যা কিছু বলেছিলেন প্রায় সবই ওই অক্ষরে অক্ষরে মিলে যায়। সামনের কি মনে হয়, এই যে 23 জানুয়ারি নিয়ে কথা হচ্ছে, অনেক কিছু, অনেক কথা হচ্ছে, ভোট নিয়ে কথা হচ্ছে, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, আওয়ামী লীগের ফিরে আসা না ফিরে আসা নিয়ে একটু যদি, মানে অনেক বড় বিষয়টা কিন্তু। আপনাকে জাস্ট বলতে পারি যে সজীব জয়ের ইন্টারভিউর মাধ্যমে আওয়ামী লীগ একটা জিনিস মার্কেটে ফ্লোট করেছে, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাটা হবে অন্যায়। এটা তারা ইয়ে করতে পারেছে, কারণ তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার প্রস্তাব দিয়ে বসে আছে। এই যে সর্বোচ্চ তার দলের নেত্রীকে সব যায়, এই স্যাক্রিফাইস করার যে প্রস্তাবটা, আপনি কি মনে হয় না যেটা শেখ হাসিনারই
প্রস্তাব। এটা কিন্তু অনেক আগে থেকে শেখ হাসিনার তরফ থেকে এটা ছিল যে উনি প্রয়োজন মানে কি উনি আর আওয়ামী লীগের লিডারশিপ বা বাংলাদেশের প্রধানমন্ত্রী এগুলোর প্রতি ওনার আর ইয়ে নাই। উনি ইয়ের মতো অভিভাবক হিসেবে থাকতে পারেন, গার্ডিয়ান হিসেবে থাকতে চান, গার্ডিয়ান হিসেবে থাকবেন। সেই গার্ডিয়ান হিসাবে তিনি কিভাবে আম আ দে ইয়েটাকে দলটাকে চিন্তা করছে, সেই দলটাকে চিন্তা করা হলো তৃণমূল যেভাবে চাচ্ছে সেইভাবে উনি দলটাকে সাজাতে চান বলে আমার মনে হয়। এবং এই সজীবের বক্তব্যের মধ্যেই যে শেখ হাসিনার আ মানে রাজনীতি থেকে সরা মানে উনি আর ভবিষ্যতে রাজনীতি থাকবেন না। এগুলো বলা কিন্তু উনি আরেকটা মেসেজ কিন্তু সজীব আওয়ামী লীগের মাঠে বা সেন্ট্রাল লিডারশিপের মাথার মধ্যে দিয়েছেন যে শেখ হাসিনা যদি দলের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পারেন তাইলে এইসব কি বলে লোকগুলি যারা দলের উপরে জেঁকে বসে আছে, দল দখল করে বসে আছে, যারা সরলে দলের সুবিধা হবে, দলের লাভ হবে, দল উপকৃত হবে, দল আরো কি বলে গতিশীল হবে, তারা সরে না কেন? তাদের উপরেও কিন্তু একটা প্রেশার। ২ টা জিনিস কিন্তু এখানে মাঠের মধ্যে আসছে। একটা হলো শেখ হাসিনা তার ব্যাপারে সজীবের বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা যে প্রস্তাবগুলো সজীবের মাধ্যমে উপস্থাপন করেছেন, এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে। কারণ এখন আওয়ামী লীগের ওই নেতাদের সময় হয়ে আসলো যে তারা নিজেদেরকে আত্মত্যাগ করার ক্ষমতা রাখেন কিনা। এই পরীক্ষাটাই কিন্তু শেখ হাসিনা বা সজীব এই দলের এই ভঙ্গুর মানে যে লিডারশিপটা আছে, যে লিডারশিপ ফেইল্ড লিডারশিপ, এই ফেইল্ড লিডারশিপের সঙ্গে এটা আনছে। কারণ এই ফেইল্ড লিডারশিপগুলো বিভিন্ন টকশোতে এসে বিভিন্ন জায়গায় বলে, "শেখ হাসিনা আমাদের বরখাস্ত করে না কেন?" শেখ হাসিনা কেন বরখাস্ত করতে পারবে? শেখ হাসিনা বরখাস্ত না, শেখ হাসিনা নিজেই সরে যাচ্ছেন, এবার তোমরা থাকো। সো ইটস এ বলতে পারেন একটা ব্রড আ ইয়ে হইছে, মানে প্রস্তাবনা সামনে আসছে আওয়ামী লীগকে ঢেলে সাজানোর, এট দ্য সেম টাইম আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার। অনেক ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বড় একটা সংখ্যার মানুষ দেখছিলেন। আমরা আশা করি আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর সাইফুল আমিন ভাইয়া আমাদেরকে প্রদান করে আলোকিত করেছেন। আমি এটা মনে করি এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই লাইভ ভিডিওটি আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনার বন্ধু, পরিবার তাদের কাছে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে সাইফুল আমিন ভাইয়ের সাথে। ওই যে নির্ধারিত শো শুক্রবার বাংলার সময় রাত ১০টায় জানাই আপনাদের সাথে। আবার দেখা হবে। সাইফুল আমিন ভাই, আপনার প্রতিও আবারও কৃতজ্ঞতা জানাই। অনেক ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকুন। আর যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, নিরাপদে থাকবেন। পরিবার, পড়োশি সবাইকে নিরাপদে নিয়ে থাকবেন। আরেকটা হলো আ ইয়েকে গ্রামীণকে বয়কট করেন, ইউনূসকে বয়কট করেন এবং গণভোটকে বয়কট করেন। অনেক ধন্যবাদ।